ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। বুঝতেই পারছো যে আজকের ক্লাসে আমরা ফিজিক্স পড়তে যাচ্ছি, লাইট চ্যাপ্টারের পার্ট 1। আর এটা মোটেও ফেস ভিডিও হচ্ছে না। কেন ফেস ভিডিও হচ্ছে না? আমি অনায়াসে হোয়াইট বোর্ডে ফেস ভিডিও করতেই পারতাম, কিন্তু এখানে আমার মুখটা দেখানো ইম্পর্ট্যান্ট নয়। বিস্তর ক্যালকুলেশনস এবং আঁকিবুকি রয়েছে, যেগুলো পরিষ্কার করে দেখানোটা উদ্দেশ্য। অতএব তোমাদের প্রাইভেট টিউটর, তোমাদের বাবা তোমারই খাতা তোমারই পেন নিয়ে তোমার পাশে বসে যেভাবে পড়াই বা ছোটোবেলায় যেভাবে পড়াতো, ঠিক সেই রকম সনাতন পদ্ধতিতে আমি খাতা কলমে লিখে লিখে তোমাদেরকে আলোটা শেখাবো। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। ওকে, 4টে কি 5টা কি 6টা পার্ট হবে, বোধহয় 6টা পার্টে আমি পুরো আলো বা লাইটটাকে শেষ করব। একটা বিস্তর লম্বা চ্যাপ্টার। এই পার্ট 1-এ আমরা কি পড়ছি? আমরা পড়ছি দ্য প্রিলিমিনারি অ্যান্ড দ্য বেসিক আইডিয়া অফ লাইট। লাইট কাকে বলে? ওকে, এবং সমতল দর্পণে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, reflection of light in plane mirror. ওকে, এই যে প্লেন মিরর বা সমতল দর্পণে আলোর প্রতিফলন বা প্লেন সারফেস বলতে পারো, প্লেন মিরর বলতে পারো, অথবা তুমি এটাকে সারফেসে বলতে পারো। সবসময় যে মিরর হবে এরকম নয়। আমি পড়ানোর সময় বাংলা এবং ইংরেজি দুটো টার্মই কিন্তু বলে দেবো। ক্লিয়ার? একটু মাইনিউটলি খেয়াল করো। তো প্রথমে আমাকে যেটা জানতে হবে, হোয়াট ইজ লাইট। লাইট কাকে বলে? হোয়াট ইজ লাইট? একদম সেই ছোটোবেলায় ক্লাস 5-6-এ তোমরা পড়েছিলে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে আলো এক প্রকার শক্তি, ইট ইজ আ কাইন্ড অফ এনার্জি, যেটা কি করে, যেটা আমাদের দর্শনেন্দ্রিয় অর্থাৎ আমাদের যে আই, সেই আইজে একটা ইমপ্রেশন তৈরি করে, একটা অনুভূতি তৈরি করে। ঠিক আছে? আই আমাদের ইন্দ্র, দর্শনেন্দ্র বলি, আই অ্যান্ড ব্রেনে একটা অনুভূতি তৈরি করে, তাই না? এবং এই যে অনুভূতিটা তৈরি করছে, যেটাকে আমরা বলি দেখা। পরীক্ষার সময় এগুলো আসবে না, আমাকে জাস্ট বলতে হচ্ছে, তাই বললাম। এখন যে কথাটা আমার ভীষণ রকমের বলা দরকার, যে এই যে আলো, এটা কিন্তু নিজে দৃশ্যমান নয়, নিজে কোনো অবস্থাতেই দৃশ্যমান নয়। কিন্তু এ কী করে? নিজে দৃশ্যমান নয়, কিন্তু এ দৃশ্যমান করে। ক্লিয়ার হলো কি হলো না? অর্থাৎ কোনো একটা বস্তু, তার উপরে আলো পড়লে সেই রিফ্লেক্টেড আলোটা আমাদের চোখে এসে যখন পড়ে, তখনই আমরা সেই বস্তুকে দৃশ্যমান বলি বা দেখতে পাই। কিন্তু আলো, তার নিজের কিন্তু কোনো দৃশ্যমানতা নেই। আলো নিজে অদৃশ্য, নিজে দৃশ্যমান নয়, কিন্তু অন্যকে সে, কোনো বস্তুকে সে দেখতে সাহায্য করে। ওকে, এখন বুঝতেই পারছো যে এই ধরনের আলো, যেটাকে আমি আলো বললাম এতক্ষণ ধরে, লাইট, যে বস্তু থেকে বেরিয়ে আসে বা নির্গত হয়, যে বস্তু থেকে সৃষ্টি হয়, আমরা তাকে বলি কি? সোর্স অফ লাইট। কি বলি? আমরা বলি সোর্স অফ, আমরা কি বলি? সোর্স অফ লাইট। এখন এই সোর্স অফ লাইট অ্যাকচুয়ালি দু প্রকারের হয়। পরীক্ষার সময় এইটা যদি বাংলায় আসে সবাই পেরে যাবে, কিন্তু পরীক্ষার সময় অনেক সময় এটা ইংরেজিতে আসে, অতএব সমস্যা হয়ে যায়। সপ্রভ বস্তু, দুই হচ্ছে নিষ্প্রভ বস্তু। এই সপ্রভ বস্তুর ইংরেজিটা একটুখানি শুনে নাও। এই ইংরেজি টার্মটাই আসে এবং মাথার ওপর দিয়ে যায়, লুমিনিউয়াস। আর এটা হচ্ছে নন লুমিনাস। এই যে নন লুমিনাস অ্যান্ড লুমিনাস, মানে যে বস্তুর নিজের আলো আছে, অর্থাৎ নিজেই আলো বিকিরণ করে, নিজেই আলো সৃষ্টি করে। যেমন ধরো সূর্য, তাই না? যেমন ধরো বাল্ব, তাই তো, নিজেই আলো বিকিরণ করে। বৈদ্যুতিক বাতি। আচ্ছা, নক্ষত্র, সূর্য না বলে পুরো নক্ষত্র বলো, তাহলে ভালো লাগবে। বাল্ব, তাহলে এগুলোর নিজেরই আলো আছে, অর্থাৎ সূর্য থেকে আলো তৈরি হয়, বাল্ব থেকে আলো তৈরি হয়, অর্থাৎ এটা লুমিনিয়াস বস্তু, বডি, এখান থেকে আলো বেরোয়। আর নন লুমিনিয়াস মানে বুঝতে পারছো, যার নিজের কোনো আলো নেই। নিজের কোনো
আলো নেই, কিন্তু এটা আলোকিত দেখায়, তাই না? যেমন ধরো চাঁদ, আচ্ছা পৃথিবী, তাই না? যে কোনো বস্তু তার উপরে আলো পড়লে তবে সে আলোকিত দেখায়, তার আগে পর্যন্ত কিন্তু সেরকম রকমভাবে আলোকিত দেখায় না। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম, কিন্তু এই লুমিনিয়াস অ্যান্ড নন লুমিনিয়াস এই টার্মটা যেহেতু ইংরেজি টার্ম, বাংলা সপ্রভ এবং নিষ্প্রভ বস্তু কাকে বলে যদি জিজ্ঞেস করা যায় ক্লাস 7-এর ছেলেমেয়েও আনসার করে দেবে। কিন্তু যদি লুমিনিয়াস আর নন লুমিনিয়াস কথাটা বলে, যেহেতু ইংরেজিতে আমাদের অবস্থা কম বেশি সবারই খুবই ভালো, তাই না, সেক্ষেত্রে এটা একটু লুমিনিয়াস অ্যান্ড নন লুমিনিয়াসের কনসেপ্টটা তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। দ্য নেক্সট থিং ইজ অপটিক্যাল ফেনোমেনা। অপটিক্যাল এই অপটিক্স মানে হচ্ছে আলোকীয়, অপটিক্যাল মানে আলোকীয়, অপটিক্স মানে হচ্ছে আলোক বিজ্ঞান, ওকে। অপটিক্যাল মানে হচ্ছে আলোকীয়, ফেনোমেনা মানে হচ্ছে ঘটনাবলী, ঠিক আছে, আলোকীয় ঘটনাবলী। অর্থাৎ তোমরা ছোটোবেলায় দেখেছো, যদিও সেটা সর্বই সত্য নয়, কিন্তু ছোটোবেলায় তোমরা পড়েছো না যে আলো সরল রেখায় যায়, এরকম পিচবোর্ডের পরীক্ষা করেছিলে তোমরা, মনে পড়ছে? এইরকম আলো সরল রেখায় যায়, তাই না, পিচবোর্ডের মধ্যে দিয়ে ঢুকে। এখন আলো সরল রেখায় চলে, এইটা তোমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছো, যদিও এটা সম্পূর্ণ সত্যি নয়, সম্পূর্ণ সত্যি কি বলো নয়, মানে এটা অসত্য একটা ব্যাপার। আলো সবসময় সরলরেখায় চলে না। এমন অনেক ফেনোমেনা আছে, এমন অনেক আলোকীয় ঘটনাবলীর কথা আমি তোমাদেরকে শেখাবো বা বলবো, যেখানে দেখা যাবে যে আলো সরলরেখায় চলছে না, আলো বাঁকা পথে চলছে। ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ওকে, পোলারাইজেশন। এই ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশনটা যখন আমি পড়াবো তখন দেখবে আলো কিন্তু তরঙ্গের মতো কোথাও কোথাও একটু বেঁকে চলছে, অর্থাৎ সরলরেখা পথে চলছে না। কিন্তু আমি প্রতিফলন এবং প্রতিসরণ পড়ানোর সময় ধরে নেবো যে আলো সরলরেখায় চলে। যখন আলো সরলরেখায় চলে তখন আলোর যে প্রপার্টি, ওকে, আলোর যে প্রপার্টি, সেই প্রপার্টিকে আমরা বলবো রে। কি বলবো? রে, তাই না? কিছুক্ষণ পরে আমরা পড়বো আলোক তরঙ্গ, এখন পড়ছি রে। কখনো কখনো আমরা বলি আলো ফোটন কণা, তাই না? তার মানে আলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, আলোর কতগুলো বৈশিষ্ট্য আছে। তাহলে আলো কি? আলো কি? দেখো আনসার, অদ্ভুত অদ্ভুত সব আনসার আছে। আলো হচ্ছে এক ধরনের রশ্মি, রে, ঠিক আছে, সত্যি কথা। আবার আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ, আলোক তরঙ্গ, ওয়েভ, এটাও সত্যি। আবার আলো এক ধরনের তরঙ্গ, তুমি এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পারো, ঠিক আছে। আবার আলো এক ধরনের কণা, আইনস্টাইন বলেছেন পার্টিকেল। কি পার্টিকেল? সালোক সংশ্লেষ পড়ানোর সময় তোমাকে পড়ানো হয়েছিল ফোটন কণা, মনে পড়ছে? ফোটন কণা। তাহলে আলো তরঙ্গ না কণা, এইটা নিয়ে কিন্তু একটা বিস্তর জলঘোলা আছে। সেখানে আইনস্টাইন বলে দিয়েছেন, আইনস্টাইনের কথা অনুযায়ী আলোর হচ্ছে ডুয়াল নেচার আছে, মানে আলো একাধারে তরঙ্গ আবার একাধারে কণা। যখন যে বৈশিষ্ট্যটা প্রকাশ করবার জন্য, যখন যে ঘটনা ব্যাখ্যা করবার জন্য যে বৈশিষ্ট্য ধরে নিলে আমাদের সুবিধা হয়, আমরা আলোকে সেইটাই ধরে নেব। যদি কণা ধরলে সুবিধা হয়, মানে সালোক সংশ্লেষ ব্যাখ্যা করবার সময়, ফোটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করার সময় আমার আলোকে কণা ধরলে সুবিধা হয়, তখন আলোকে আমরা কণা ধরবো। আবার সমাবর্তন, যেটা বললাম, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, এগুলো ব্যাখ্যা করার সময় আলোকে আমরা তরঙ্গ ধরলে সুবিধা হয়, আমরা তখন তরঙ্গ ধরে নেবো। সো এটা এবার ডুয়াল নেচার, অর্থাৎ দুটো চারিত্রিক বৈশিষ্ট্য তার রয়েছে, যখন যেটা সুবিধা তখন সেটা আমরা ধরবো। তো এইরকম কেন হচ্ছে স্যার? আপনি কখনো বলছেন তরঙ্গ, কখনো বলছেন কণা। দেখো, এটা আমাদের জ্ঞানের লিমিটেশন। আমরা ফিজিসিস্টরা এখনও ঠিক করে আবিষ্কার করে উঠতে পারি না যে আলো হোয়াট ইজ লাইট। শুনতে কেমন লাগলো, কিন্তু দিস ইজ দ্য ট্রুথ, যে আমরা এখনও ফিজিসিস্টরা আবিষ্কার করে উঠতে পারিনি হোয়াট ইজ লাইট।
সেই জন্য আমরা একটু গোজামিল দিয়ে চালাচ্ছি, কখনো বলছি কণা, কখনো বলছি তরঙ্গ, এবং সবসময় আমরা বলছি এটা ডুয়াল নেচার আছে, দুটো ধরনের প্রপার্টি দিয়েই বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করা যায়। এখন একদম বেসিক ব্যাপার, আলো হচ্ছে রের আসলে কোনো প্রপার্টি নেই। রে হচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করা হয়। প্রতিফলন এবং প্রতিসরণ, আলোর প্রতিফলন কাকে বলে নিশ্চয়ই বলে দেবো। প্রতিফলন ও প্রতিসরণ, এই প্রতিফলন এবং প্রতিসরণ, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, এই দুটো ব্যাখ্যা করবার জন্য আমি ধরে নেব আলো ইজ আ লাইট ইজ আ রে। ঠিক আছে, লাইট হচ্ছে সরল রেখায় চলে। এখন লাইট সরল রেখায় চলে না আমি কিন্তু বলে দিয়েছি, কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি আলো সরল রেখায় চলে, কারণ বেসিক কিছু প্রপার্টি ব্যাখ্যা করবার জন্য আলোকে রে ধরে নেওয়াটাই অনেক বেশি সুবিধাজনক হবে। কেমন? এখন দেখো, আলো যদি কোনো একটা বস্তুর ওপরে গিয়ে পড়ে, তাই না, তাহলে কি হবে? দেখি কি হবে। যে কোনো যদি সমসত্ব মানে ইউনিফর্ম, যে কোনো ইউনিফর্ম মানে বুঝতে পারছো, সব জায়গায় ঘনত্ব সমান, যে কোনো ইউনিফর্ম মিডিয়াম এর মধ্যে দিয়ে আলো সরল রেখায় চলে। ক্লিয়ার? অর্থাৎ ইউনিফর্ম মিডিয়ামের মধ্যে দিয়ে যখন যাবে তখন আলো সরলরেখায় চলে, যদিও সব সময় চলে নাই, সব সময়টা আমি পরে ব্যাখ্যা করছি। দেখো, একটা ইউনিফর্ম বা সমসত্ব ইউনিফর্ম মিডিয়ামের মধ্যে দিয়ে চলতে চলতে আলো যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে গিয়ে আশ্রয় পড়ছে, আপতিত হচ্ছে, হতেই পারে। মনে করো এখানে এখানে আমার বাতাস রয়েছে, ওকে, এখানে আমার বাতাস রয়েছে, ওকে, এটা একটা সমসত্ব মিডিয়াম, সব জায়গায় ঘনত্ব সমান। এখানে আমার জল রয়েছে, হতে পারে ওয়াটার। সো ওয়াটার ইজ আনাদার ইউনিফর্ম মিডিয়াম, সমসত্ব মাধ্যম। তাহলে এখন এখান থেকে যদি লাইট এইভাবে পড়ে, তাই তো, পড়ে, অর্থাৎ আলো আপতিত হয়, ইংরেজিতে বলে ইনসিডেন্ট, আলো আপতিত হয়, তাহলে কি হবে? এখন আলো আপতিত হলে বুঝতেই পারছো, কিছুটা অংশ রিফ্লেক্ট করবে, যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে যাবে, কিছুটা এই মাধ্যম দ্বারা শোষিত হবে, ওকে, অর্থাৎ কিছুটা এই মাধ্যমের দ্বারা, যে মাধ্যমের উপরে পড়লো সেই মাধ্যমের দ্বারা শোষিত হবে, কিছুটা প্রতিসরিত হবে, কিছুটা ভেতরে ঢুকে যাবে, কিছুটা রিফ্লেক্ট করা যাবে। অর্থাৎ তিনটে জিনিস হবে, একটা হচ্ছে কিছুটা আলো যে মাধ্যমে এসেছিল সেই মাধ্যমে ফিরে যাবে, এটাকে আমরা বলি প্রতিফলন, যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে যাবে, রিফ্লেকশন, তাই না, আয়নার ওপরে আলো ফেললে যে ঘটনাটা ঘটে, মানে মোটামুটি সেখানে 90% রিফ্লেকশন হয়ে যায়, শোষণ খুব কমই হয়। আর একটা হচ্ছে কি, কিছুটা ভেতরে ঢুকে যাবে, এটাকে বলে প্রতিসরণ, রিফ্র্যাকশন। আর অবশ্যই কিছুটা শোষিত হবে, অবশ্যই শোষিত হবে। এখন কত পার্সেন্ট শোষিত হবে, কি হবে, সেটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। প্রতিফলন কি পরিমাণে হবে, অর্থাৎ আমি যেহেতু প্রতিফলন পড়াচ্ছি, প্রতিফলন কি পরিমাণে হবে, প্রতিফলন কি পরিমাণে হবে, এইটা নির্ভর করছে এক, আলোটা কত কোণে আপতিত হয়েছে, আলো কত অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। বোঝা গেল? যদি দেখা যায় যে না, এটা মনে করো এটা তল, লম্ব তল, বোঝা গেল কথাটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত তার উপরে নির্ভর করবে। যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে বায়ু থেকে যদি লম্বভাবে, মানে একদম খাড়া লম্বভাবে জলে পড়ে, ঠিক আছে, তাহলে মাত্র 4.5% প্রতিফলন হবে।
বাকি যে দেখো 95.5%-এর কাছাকাছি সেটা শোষিত এবং প্রতিষ্ঠিত হবে, মানে বুঝে গেলো, হয়তো প্রতিসরণ হবে এবং শোষিত হবে, মাত্র এইটুকু হবে। ঠিক আছে, সেটা এইটারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কত কোণে আপতিত হয়েছে তার উপর নির্ভর করবে কতটা শোষিত হচ্ছে কতটা প্রতিফলিত হচ্ছে, এইরকম ব্যাপার। ঠিক আছে, আর 2 নম্বর ব্যাপার হচ্ছে মানে যদি লম্বালম্বিভাবে হয় তাহলে ম্যাক্সিমামটা শোষিত এবং প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রতিসরণ হবে এবং শোষণ হবে, প্রতিফলনটা মাত্র 4.5% হবে যদি লম্বালম্বি পড়ে। আর নির্ভর করছে কি, প্রথম মাধ্যম, ফার্স্ট মাধ্যম মিডিয়াম, ও দ্বিতীয় মাধ্যম সেকেন্ড মিডিয়াম, তাদের প্রকৃতিটা কি, তাই না? মানে কে মাধ্যমটা, কে, হু ইজ দি মিডিয়াম। ঠিক আছে, মিডিয়ামটা কে। ধরো এক্সাম্পল আমি দিচ্ছি, যদি মনে করো প্রথম মাধ্যম হয় ফার্স্ট মিডিয়ামটা মনে করো এয়ার হলো, বাতাস হতে পারে। সেকেন্ড মিডিয়াম যার মধ্যে ঢুকছে সে মনে করো ওকে দর্পণ, সাপোজ দর্পণ মানে মিরর, গ্লাস মিরর, বুঝতেই পারছো। গ্লাস মিরর মানে কি, যদি আলো পড়ে তাহলে ম্যাক্সিমামটাই, কোনো দর্পণের উপর আয়নার উপর আলো পড়লে কি ম্যাক্সিমামটাই তো প্রতিফলিত হয়ে যাবে না। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে 80% মতো ম্যাক্সিমামটাই হয়ে যাবে প্রতিফলন, যেটাকে ইংরেজিতে বলে রিফ্লেকশন। ক্লিয়ার হলো কি হলো না? অর্থাৎ যদি বায়ু থেকে কাঁচের ওপরে গিয়ে পড়ে তাহলে 80% রিফ্লেকশন হয়ে যাবে। ক্লিয়ার? আর কী হবে বললাম, একটুখানি এখান থেকে এখানের দিকে এদিকে যাও। ওকে, আর কি হবে, আর হবে শোষণ হবে। শোষণ মানে আপতিত অংশ দ্বিতীয় মাধ্যম কর্তৃক কিছুটা শোষিত হবে। ওকে, এখন এই যে দ্বিতীয় মাধ্যমটা যদি কালো হয়, কালারটা কালো হয়, তাহলে কি হবে, সেকেন্ড মিডিয়ামটা যদি কালো হয় তাহলে কী হবে, সেটা ম্যাক্সিমামটাই শোষণ হয়ে যাবে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, ম্যাক্সিমামটাই শোষণ হবে। বোঝা গেল কথাটা? বেশিরভাগটাই শোষণ হবে। তারপর যদি সাদা হয় তাহলে বেশিরভাগটাই রিফ্লেক্টেড হবে, অর্থাৎ শোষণ কম হবে। আর যদি সাদা হয় তাহলে কী হবে, ম্যাক্সিমাম রিফ্লেকশন হবে, খুব কম অংশই শোষিত হবে। বোঝা গেল কথাটা? আর একটা অংশ বুঝতেই পারছো, আলোটা ঢুকে যাবে, অর্থাৎ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমের মধ্যে আলোটা প্রবেশ করে যাবে, যেটাকে প্রতিসরণ বলে। আমি নেক্সট ক্লাসে সেই প্রতিসরণটা পড়াবো বলে এখানে খুব বেশি আলোচনা করছি না। তাহলে কি বললাম, যে আলো যদি এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে গিয়ে আপতিত হয় তাহলে তিনটে ঘটনা ঘটবে। এক হচ্ছে আলোর কিছুটা অংশ যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে যাবে, কিছুটা অংশ ওই দ্বিতীয় মাধ্যমের মধ্যে প্রবেশ করবে, আর আরেকটা হচ্ছে শোষিত হবে। এই যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমেই ফিরে যাবে, এই ব্যাপারটাকে বলা হয় আলোর প্রতিফলন। আর সেকেন্ড মাধ্যমে ঢুকে যাবে, এটাকে বলা হয় প্রতিসরণ। আর পুরোপুরি আলোর কিছুটা অংশ ওই দ্বিতীয় মাধ্যম সেকেন্ড মিডিয়াম শোষণ করে নেবে, একে বলা হয় অ্যাবজর্পশন বা শোষণ। দুটো জিনিসের উপর নির্ভর করে, আলো হচ্ছে কত কোণে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আপতিত হয়েছে তার উপরে নির্ভর করে কতটা শোষণ, কতটা প্রতিসরণ, কতটা প্রতিফলন হবে। নির্ভর করে প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমের যে প্রকৃতি, অর্থাৎ মাধ্যম, সেই মাধ্যমের ওপরে বেস করেও কিন্তু কত পার্সেন্ট রিফ্লেকশন, কত পার্সেন্ট রিফ্র্যাকশন অ্যান্ড কত পার্সেন্ট অ্যাবজর্পশন সেটাও কিন্তু নির্ভর করে। বোঝা গেল কথাটা? সো দিস ইজ শুরুয়াত, এটা হচ্ছে। হ্যাঁ, এবার আমরা প্রতিফলনের মধ্যে ঢুকবো। রিফ্লেকশন অফ লাইট। পরীক্ষার সময় ডেফিনেশনটা কেউ জিজ্ঞেস করবে না, কোনোদিন জিজ্ঞেস করবে না যে প্রতিফলন কাকে বলে, কিন্তু আমি ডেফিনেশনসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে আলো যখন একটা সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য একটা সমসত্ব বা ইউনিফর্ম মাধ্যমের ওপরে আপতিত হয়, তখন ওই আপতিত আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। ব্যাপারটা কীরকম, ধরো আমার এখানে একটা কাঁচের, বাংলায় বলে আয়না, ইংরেজিতে বলে মিরর,
মিরর রয়েছে। ওকে, এখন আলো এই বাতাসের মধ্যে দিয়ে আসলো, তাহলে এটা আমার কি বাতাস, বায়ু বা এয়ার। এই যে পড়লো, তাহলে কত অ্যাঙ্গেলে পড়লো? এই যে বিন্দুতে আপতিত হলো এটাকে বলা হয় আপতন বিন্দু। কি বলা হয়? ওটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্ট। এই বিন্দুতে আলো আপতিত হয়েছে। ওকে, পয়েন্ট অফ ইনসিডেন্স। এখন এই যে আপতিত বিন্দুর উপরে একটা লম্ব, আমি মনে করি এটা ও এন করলাম। এই ও এনটাকে বলা হয়, ও এনটাকে কী বলা হয়? ও এনটাকে বলা হয় নর্মাল, নর্মাল বা অভিলম্ব, নর্মাল অন সেকেন্ড মিডিয়াম অ্যাট ও। ঠিক আছে, এইবার তাহলে কি এই মাধ্যম থেকে আসছিল, সে আবার ওই মাধ্যমেই ফিরে যাবে কিছু অংশ। যদি এই ঘটনা হয় একটা মাধ্যম থেকে আসার পর সে আবার সেই পুনরায় বায়ু মাধ্যমেই ফিরে গেল, তখন আমরা বলি কি বলি, যে এখানে আমার একটা রিফ্লেকশন হয়েছে। তারা বুঝতে পারছো? আমার পিকিউ হচ্ছে একটা আপতিত রশ্মি, অর্থাৎ আপতিত রশ্মি মানে ইনসিডেন্ট রে, অর্থাৎ একটা রশ্মি একটা মিডিয়ামের উপরে পড়েছে। পিও পিও। ও কিউটা কি? রিফ্লেক্টেড রে, প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? এইটা হচ্ছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। নর্মালের সঙ্গে এই যে কোণটা করছে, এই কোণটা করছে θ1, এই θ1টা হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। প্রতিফলনের পরে লম্বের সঙ্গে যে কোণটা করছে তাকে বলা হয় প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এখন এইখানটাতে প্রতিফলন নিয়ে না দুটো ইম্পর্ট্যান্ট সূত্র আছে, যেটাকে বলা হয় প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র ইংরেজিতে বলে লজ অফ রিফ্লেকশন। কী সূত্র বলছে? প্রথম সূত্র হচ্ছে, ফার্স্ট ল হচ্ছে কি বলছে, যে এই যে আপতিত রশ্মি, তাই না, ইনসিডেন্ট রে, এই যে প্রতিফলিত রশ্মি রিফ্লেক্টেড রে, এই যে আপতন বিন্দুর ওপরে অভিলম্ব, এবং এই তিনটে জিনিস, এইটা সব সময় একই সমতলে থাকে। দেখো একই সমতলে আছে, প্লেনের ওপরে আছে না, একটা খাতার ওপরে আছে, একটা প্লেনের ওপরে আছে। অর্থাৎ ফার্স্ট ল তোমাকে কি বলছে? ফার্স্ট ল বলছে আপতিত রশ্মি, আমি বাংলা লিখছি, ইংরেজিটাও কিন্তু লিখে দিয়েছি, আপতিত রশ্মি, তাই তো। আর কি? প্রতিফলিত রশ্মি, তাহলে আপতিত রশ্মি এটা, প্রতিফলিত রশ্মি এটা, এবং অভিলম্ব কোনটা? এই নর্মালটা। অভিলম্ব একই সমতলে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট ল, একটা সমতলে থাকবে। আর সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে আপতন কোণ যেটা হবে সব সময় সেটা প্রতিফলন কোণের সমান। বোঝা গেল কথাটা? আপতন কোণ সব সময় প্রতিফলন কোণের সমান। θ1 আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, θ2 অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অলওয়েজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা সবসময় সমান হবে। তোমরা যদি 11-12 ফিজিক্স তোমাদের থেকে থাকে তো জানবে, সেখানে একটা খাতায় কলমে এঁকে আয়না দিয়ে পরীক্ষা করে এই দুটো সূত্রকে প্রমাণ করা হয়। যেহেতু সিভিল সার্ভিস বা WBCS দিতে আসছো, হতে পরীক্ষা নিরীক্ষা করার কোনো দরকার নেই, শুধু সূত্রটা মনে রাখো। এখন এই সূত্র যেটা, এই সূত্র আমি একটু এক্সপ্লেনেশন দেব।
এক্সপ্লানেশন দেব। কি হবে যদি আমার একটা আয়না হয়, ইংরেজিতে বলে মিরর হয়, আর এর ওপরে আলোটাই লম্বভাবে পড়ে। তাহলে আলোটাই লম্বভাবে পড়ে মানে বুঝতে পারছো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি, তাই না? তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সবসময় সমান হবে। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা কত হবে? 0 ডিগ্রি। মানে যেদিকে আলো আসছে আলো সেদিকেই চলে যাবে। বোঝা গেল কথাটা? এই পড়ছে এই যাচ্ছে। অর্থাৎ যদি লম্বভাবে আলো আপতিত হয় তাহলে যে পথে আলো আসছে সেই পথেই আলো ফিরে যাবে। এটা কিন্তু সেকেন্ড লর একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? যদিও এখন আমরা যে লেভেলে পড়াশোনা করছি পুরো মাধ্যমিক লেভেলের পড়াশোনা করছি। কিছুক্ষণ পরে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, খুব সম্ভবত পার্ট 8 অবধি আমরা পড়বো হয়তো, মেবি, আমি জানি না। প্রায় সবটাই আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। এখন মাধ্যমিক লেভেল থেকে শুরু করেছি পড়া, আমরা বিএসসি এমএসসি অবধি চলে যাব। আর বুঝতেই পারছো সুজিত স্যার তোমাদেরকে পড়াচ্ছেন, আমার উপরে নিশ্চয়ই তোমাদের ভরসা আছে যে আমি কঠিন কঠিন ব্যাপারগুলোকেও এমনভাবে বলে দেবো যে ব্যাপারটা তোমার মাথায় বোধগম্য হবে। যদিও ফুল ক্যালকুলেশনস দরকার নেই, কিন্তু ব্যাপারটা তোমার মাথায় বোধগম্য হবে, এইটুকু আমি তোমাকে নিশ্চিত করছি। একটু সাথে থাকো। পার্ট 1টা মনে হবে যে স্যার মাধ্যমিক লেভেলের পড়াচ্ছে, এরপরে পার্ট 7-এ যখন পড়াবো তখন এমএসসি লেভেলের পড়াবো। সাথে থাকো, সবটা হবে। এখন এই যে প্রতিফলন, ইংরেজিতে বলে রিফ্লেকশন, আমি কিন্তু ইচ্ছে করে বাংলা এবং ইংরেজি দুটোই লিখছি, ওকে? কারণ বাংলা না লিখলে জলের মাছ, বুঝতে পারছো, ডাঙায় এসে পড়ার মতো অবস্থা হয় অনেকেরই। মুখে স্বীকার করতে চায় না, কিন্তু এটাই সত্যি। এটা হচ্ছে রেগুলার নিয়মিত প্রতিফলন। আর এটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন, অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন। যদি কোনো প্লেন মিররের উপরে পড়ে, প্লেন মানে একদম এই প্লেন মিরর যেটাকে তোমরা আয়নায় মুখ দেখো তোমাদের বাড়িতে, যদিও 100% প্লেন, মানে তুমি যেরকম তোমার চেহারা আয়নার সামনে দাঁড়ালে তোমাকে ঠিক সেরকমই দেখাবে, তার কিন্তু প্রচুর দাম। নর্মালি আমরা যারা সাধারণ মানুষ, অতটাও বড় লোক নই, গরিব মানুষ যারা সাধারণ ফ্যামিলিতে বিলং করি, তাদের এই আয়নাটা একটু বাঁকাচোরা থাকে, মানে একদম 100% প্লেন হয় না। সেখানে কখনো কখনো দেখবে একটু মোটা লাগছে, একটু বেটে লাগছে, একটু লম্বা লাগছে, এরকম হয়, ওকে? ঠিক আছে, যখন আমি রিফ্লেকশন বা প্রতিবিম্ব পড়াবো তখন বলে দেবো। কিন্তু খুব দামি, খুব কস্টলি যদি নাও তাহলে একটা প্লেন মিরর পাওয়া যাবে, একদম প্লেন মিরর, ওকে? প্লেন মিরর, অথবা তুমি এটাকে সারফেসও বলতে পারো, প্লেন সারফেস, ঠিক আছে? এই প্লেন সারফেসের উপরে যদি কোনো রে অফ লাইটস পড়ে, রে অফ লাইটস মানে সবসময় প্যারালাল, রে অফ লাইটস পড়ে, ঠিক আছে? রে অফ লাইটস পড়ে, তাহলে এই যে রে অফ লাইট পড়লো, সে অর্থাৎ যেভাবে এসেছিলো, বুঝতে পারছো কথাটা? এইখানটাতে তুমি লম্ব টানো, এটা লম্ব, অর্থাৎ সেই অনুযায়ী দেখো এটাও যেভাবে প্যারালালি পড়েছিল সেইভাবে প্যারালালি চলে যাবে, কারণ θ1 = θ2 হতে হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হতে হবে। মনে পড়ছে আমি ল পড়িয়েছিলাম। অর্থাৎ যদি কোনো কেসে দেখা যায় যে একগুচ্ছ সমান্তরাল রে আপতিত হওয়ার পরে আবার সমান্তরালভাবেই প্রতিফলিত হচ্ছে, তখন এই প্রতিফলনকে আমরা বলবো রেগুলার রিফ্লেকশন, ওকে? রেগুলার রিফ্লেকশন। এর উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে সমতল দর্পণ, যেটা আমি দেখালাম, প্লেন মিরর, ওকে? মসৃণ ধাতব তল, তাই না? মনে করো স্টিলের কোনো একটা প্লেন রয়েছে, মসৃণ ধাতব তল, স্থির জল। কিছুদিন আগে সূর্যগ্রহণ হলো, পাথরের বাটিতে জল রেখে তার মধ্যে দিয়ে সূর্যগ্রহণ অনেকে দেখে, যদিও সেটাও খতরে সে খালি নেই হ্যাঁ, ওকে? সেটাও কিন্তু একটা প্লেন মিররের মতো রিফ্লেক্টর হিসেবে কাজ করে। আর বিক্ষিপ্ত মানে বুঝতে পারছো যে এমন একটা তলে আপতিত হয়েছে যে তলটা, বুঝতে পারছো কথাটা, যে তলটা প্লেন নয়, এবড়ো খেবড়ো, অমসৃণ তল, ওকে?
এইবার বুঝতে পারছো, সে যখন পড়েছে, তাহলে এটা মনে করো এভাবে গেল, তাহলে আমার পড়েছে সমান্তরাল রে, দেখো তিনটেই সমান্তরাল রে, এইখানে গেল, এইখানে গেল, তাই দেখো আমার পড়লো সমান্তরাল, কিন্তু আমার রিফ্লেক্ট হওয়ার পরে এটা অসমান্তরাল হয়ে গেল। অর্থাৎ যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোনো একটা তলে পড়ার পরে বিক্ষিপ্ত প্রতিফলন, সেটা যদি বিক্ষিপ্তভাবে অসমান্তরালভাবে চলে যায়, তখন আমার কি হয়, তখন সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত মানে বুঝতে পারছো, এলোমেলো বিক্ষিপ্ত প্রতিফলন বা ইরেগুলার রিফ্লেকশন, ইরেগুলার রিফ্লেকশনটা হয়। এখন এই ইরেগুলার রিফ্লেকশন, এই ইরেগুলার রিফ্লেকশনটা না খুব মূল্যবান, খুব দরকারি। আমি বলছি এক্সাম্পল কি, এই ইরেগুলার রিফ্লেকশনের জন্যই না জিনিসপত্র আমাদের দৃশ্যমান হয়, তাই না? ঘরের মধ্যে যখন ইরেগুলার রিফ্লেকশন হয় তখন চারিদিকে আলো ছড়িয়ে যায়, আমাদের ঘরটা আলোকিত দেখায়। আমি বলছি, সবটা পরিষ্কার করে বলে দিচ্ছি। ঘরের দেওয়াল, তাই না? ঘরের দেওয়াল কোনো অবস্থাতেই কাঁচের মতো মসৃণ নিশ্চয়ই হয় না কারোর ঘরের দেওয়ালই। এবার সেখানে যদি আলো করো, তাহলে সেই আলো ঘরের দেয়ালে পড়ে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হবে, চারদিকে আলোটা ছড়িয়ে পড়বে। তার মানে কি, ঘরের কোণে কোণে যেখানে যা আছে সেটা কিন্তু দৃশ্যমান হবে। অনেক সময় তুমি দেখবে যে ঘরে প্লাস্টার হয়েছে কিন্তু রং করা হয়নি। তার মানে কি, প্লাস্টার হয়েছে, রং করা হয়নি, এবার যেহেতু রিফ্লেকশনটা হচ্ছে না, বিক্ষিপ্ত প্রতিফলনটা হচ্ছে না, লাইট জ্বালালেও ঘরে অতটা আলো দেখা যায় না। কিন্তু যেই না তুমি ওটাকে পলিশ করে পুট্টি করে রং করে ফেললে, এইবার দেখো লাইটটা জ্বালালে লাইটটা খেলে বেড়াচ্ছে। খেলে বেড়াচ্ছে মানে কি, ঘরের মধ্যে দৃশ্যমান হচ্ছে। সমস্ত বস্তু যদি দৃশ্যমান হয় সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য দায়ী। ওকে, ক্লিয়ার হলো কি হলো না? আর এটা যে সিনেমার পর্দা, ছোটোবেলায় এটা নিয়ে এত বেশি পড়াশোনা করেছো, নতুন করে কিছু বলার নেই। সাদা কাগজ, অথবা আমি যখন তোমাদের ভিডিও করি, ফেস ভিডিও, আমাকে যখন দেখো, তখন না দুপাশে দুটো ছাতা থাকে, ছাতা থাকে, ঠিক আছে? দুটো ছাতা, আমব্রেলা থাকে, সাদা আমব্রেলা। এই সাদা আমব্রেলা কী হয়, এরকম বিক্ষিপ্ত প্রতিফলন ঘটায়, মানে আলোটাকে ছড়িয়ে আমার মুখের ওপরে দেয়। সেজন্য আমার মুখে যদি কিছু সামান্য দাগ টাগও থাকে বা কোনো রকম প্রবলেম থাকে, ওই আলোটা এত বেশি চারদিক থেকে পড়ছে যে ওই দাগের কোনো ছায়া মুখের ওপরে থাকছে না, অর্থাৎ কালো স্পট টটগুলো পুরো মিলিয়ে যাবে। তো এই যে সাদা ছাতা, সাদা ছাতা, হোয়াইট আমব্রেলা, যেটা আমার শ্যুটিংয়ের সময় ব্যবহার করা হয়, শ্যুটিংয়ের সময় ব্যবহার করা হয়, তাই না? আমি করি, এটাও কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের এক্সাম্পল, ঠিক আছে? নর্মালি এই বিক্ষিপ্ত প্রতিফলন, ওকে, এসব ক্ষেত্রে মোটামুটি বোঝা গেল কথাটাই, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা নর্মালি সমস্ত কিছুকে দৃশ্যমান দেখি। ওকে, এর ফলে দর্শক, মনে করো ঘরের মধ্যে আলো জ্বালিয়েছে, দর্শক যেখানেই থাকুক না কেন, যেখানেই অবস্থান করুক না কেন, প্রতিফলক তলের কোনো না কোনো অংশ থেকে কিছু না কিছু প্রতিফলিত রশ্মি হয়ে তাদের কাছে পৌঁছবেই, তাই না? তাহলে ঘরময় আলো ধাবে, সব কিছু আমাদের কাছে দৃশ্যমান হবে। তো এইটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন অ্যান্ড ইরেগুলার রিফ্লেকশনের মধ্যে মূলত তফাৎ। যেহেতু ফিজিক্স পড়ছো, কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। কারণ এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের বাবার নাম কী ছিল, ছেলের নাম কী ছিল, হ্যাঁ, বা অশোকের বাবার নাম কী ছিল, এটা মুখস্থ করার কিছু নেই। ব্যাপারটা যদি পরিষ্কার করে বোঝো তাহলেই তোমার কাজে আসবে, যদি না বোঝো তাহলে আসলে কাজে আসবে না। খেয়াল করে দেখো, এবার হচ্ছে প্রতিফলনের ফলে চ্যুতি, এখান থেকে অঙ্ক আসে। ফিজিক্সের অঙ্ক দেখলেই ঘাবড়ে যাও, কিন্তু এখন কিন্তু আসছে। তোমাদের আমি লাস্টের চ্যাপ্টারে, মানে লাস্টে যখন হয়ে যাবে সব কিছু, 3-4টে ক্লাস দিয়ে আমি অঙ্ক করিয়ে দেবো, কথা দিচ্ছি, একটু সাথে থাকো। ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন, ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। ডেভিয়েশন মানে কি, চ্যুত। চ্যুত মানে বুঝতে পারছো তো, তুমি একটা দিকে যাচ্ছিলে, মনে করো এদিকে যাচ্ছিলে, এদিকে যাচ্ছিলে, কোন দিকে যাওয়ার কথা তোমার, এদিকে যাচ্ছিলে, তো হঠাৎ করে তুমি কি জীবনের পাথ বদলে ফেললে, এদিকে যাচ্ছ,
তখন তোমাকে বলা হবে তুমি তোমার পথ থেকে চ্যুত হয়েছো, পথ থেকে ডেভিয়েট করে গেছো, সরে গেছো, নতুন পথে চলে গেছো, নতুন পথে। এখন এটা হচ্ছে জীবনের ব্যাপার। তুমি একটা পথে যাচ্ছিলে, অন্য পথে শুরু করলে যাতায়াত, তাহলে তোমার চ্যুতি হলো জীবনের। কিন্তু ফিজিক্সের ভাষায় এটা অবশ্য তোমাকে মেপে বলতে হবে যে কতখানি চ্যুতি হলো স্যার, তাই না? তুমি যাচ্ছিলে এদিকে, তুমি এবার গেলে এদিকে, তাহলে তুমি থিটা কোণে চ্যুত হলো, এটা হচ্ছে তোমার চ্যুতি। নর্মালি চ্যুতি বলতে আমি থিটা ব্যবহার করি না, ডেল্টা ব্যবহার করি। এই যে ডেল্টা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বাংলায় বলে চ্যুতিকোণ, কতটুকু চ্যুতি হয়েছে। তো বুঝতেই পারছো আমি চ্যুতিকোণের একটা হিসেব করব, সাংঘাতিক। এখান থেকে WBCS-এর মেন্সে দু একটা করে অঙ্ক আসছে, আমি তোমায় কিন্তু শিখিয়ে দেবো, এবং খুব ইজি ব্যাপার। সাধারণ কিছু জ্যামিতির জ্ঞান থাকলেই পারা যায়, কিন্তু আমরা ফিজিক্সটাকে এতটাই অবহেলা করি। আর নর্মালি WBCS-এর ক্ষেত্রে তোমরা এত বেশি পলিটি আর ইকোনমিকে গুরুত্ব দিয়ে দাও যে ম্যাথ, জিআই আর ফিজিক্সটা, সায়েন্সটাও যে গুরুত্বপূর্ণ সে তোমাদের খেয়াল থাকে না। বারবার বলছি, যার যেটুকু গুরুত্ব দেওয়া সেটাকে সেটুকুই গুরুত্ব দাও। সারাক্ষণ ইকোনমি আর পলিটি করো না কিন্তু। ওকে, ইকোনমির থেকে বাংলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুনতে খারাপ লাগলো কিন্তু ইহাই সত্য। বাংলায় 200 নম্বর, ইকোনমিক্সের 100 নম্বর। সো আবেগে ভেসে যেও না, বাংলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইকোনমিক্স পলিটির থেকে, সুজিত স্যার বলেছে। ওকে, অনেকে হয়তো গাল দেবে আমাকে, কী সব লোকটা বলে, কিন্তু লোকটা সঠিক কথা বলে। যেখান থেকে যত নম্বর বেশি সেটা আমার কাছে তত গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে যুদ্ধ জিতে যায় না। তাহলে আমার মনে করো একটা মিরর আছে, এটা M1 M2 একটা মিরর, প্লেন মিরর মনে করো। সেই প্লেন মিররের ও বিন্দুতে আমার আলোটা আপতিত হলো, ইনসিডেন্ট অফ রে হলো। এই যে ইনসিডেন্ট অফ রে হলো, এখানে আমার আপতন কোণটা আমি ধরলাম আইটাকে আমি আপতন ধরলাম। তাহলে আমার দেখো এখানে হচ্ছে PO, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ওকে। আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই ইনসিডেন্সের আমি এটাকে আই ধরলাম। এবার রিফ্লেক্ট করে যাবে, গেল না রিফ্লেক্ট করে। এই যে অ্যাঙ্গেলটা হলো, এটাকে ধরলাম আমি আর। তাহলে ও কিউ হচ্ছে রিফ্লেক্টেড রে, আর আরটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কি বলো? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আমার আলোটা PO বিন্দুতে পড়েছে, তাহলে যাওয়ার কথা ছিল এই পথে, এটা তার যাওয়ার কথা ছিল, সে এদিকেই যাচ্ছিল, কিন্তু মাঝখানে এই যে তলটা এসে পড়ার জন্য সে পথ চেঞ্জ করে এদিকে চলে গেছে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটাই কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বাংলায় বলবে, হ্যালো কি বলবে? চ্যুতিকোণ। হিসেব করো চ্যুতিকোণ কী করে হিসেব হবে। দেখো এইখান থেকে মনে করো এটা আর, একটা স্ট্রেট লাইন, তার মানে এর উপরে যতগুলো কোণ আছে সব যোগ করলে কি আমার 180 ডিগ্রি হবে। খুব সোজা কথা, জ্যামিতির সাধারণ নিয়ম অনুযায়ী যে একটা স্ট্রেট লাইনের উপরে যতগুলো কোণ তৈরি করা যায় সবগুলো কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। এখান থেকে শুরু করে এই অবধি, এই অবধি 180 ডিগ্রি। তাহলে এখানে কতগুলো কোণ আছে? একটা আই আছে, একটা আর আছে, একটা থিটা আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি। মনে পড়ছে? কিন্তু তুমি কি জানো, তোমাকে যখন ল অফ রিফ্লেকশন পড়ানো হয়েছে তখন বলা হয়েছিল I = R, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সমান। তার মানে সেক্ষেত্রে তুমি এখানে আর এর বদলে আই বসিয়ে দিতেই পারো, থিটা = 180 ডিগ্রি। তার মানে থিটা = 180 ডিগ্রি, দুটো আই মাইনাস 2i। ঠিক আছে, মিটে গেল ব্যাপার। তার মানে কতটুকু চ্যুতি হয়েছে সেই হিসাবটা করতে গেলে কী করতে হবে? এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স
তাই তো 2 দিয়ে গুণ করে 180 থেকে বাদ দিতে হবে, ডেল্টার মানটা বেরিয়ে যাবে। খুব ইজি ব্যাপার, খুবই ইজি ব্যাপার। আমি একটা স্পেশাল কেস করতে চাই, স্পেশাল কেস যেখানে হবে কি, যেখানে আলো একদম পুরো লম্বভাবে পড়বে, 90 ডিগ্রিতে পড়বে, ক্লিয়ার, এভাবে পড়বে। তাহলে সেক্ষেত্রে আয়ের মান কত, 90 ডিগ্রি। তাহলে দেখো চ্যুতিটা কত হবে দেখি তো, 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি ইজিক্যাল টু 0, মানে চ্যুতি হবেই না। ও যেদিকে এসেছিলো, বোঝা গেল কথাটা, সেদিক দিয়েই চলে যাবে। দেখো যে লাইন এসেছিলো সেই লাইনের উপর দিয়ে যাবে, কোনো চ্যুতি হচ্ছে না। তার মানে এটা বিপরীতমুখী হচ্ছে, ঠিক আছে, কোনো চ্যুতি হচ্ছে না। ক্লিয়ার হলো কি হলো না? সরি, আমি একটুখানি, ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে তুমি এটা নেগেটিভ আসার কথা, লিভ ইট, ওকে। আলো বিপরীতমুখী হচ্ছে, ছাড়ো, ঠিকই বলেছি। এখন হচ্ছে এখানে একটা নেগেটিভ সাইনের ব্যাপার আসে, সেখানে যে বিপরীতমুখী দেখা যায় একই দিকে, অত কিছু গভীর দিকে তোমায় জানতে হবে না। এখন হচ্ছে একটুখানি কিন্তু ভুল বলেছি, ভুল মানে কি, ঠিকই বলেছি, কিন্তু অতটা গভীরে গিয়ে তোমার না জানলেও চলবে। এখন প্রতিফলনের কতগুলো প্রাকৃতিক ঘটনা, তাই না? ফিউ ন্যাচারাল ইভেন্টস অফ রিফ্লেকশন। ফিউ ন্যাচারাল ইভেন্টস অফ রিফ্লেকশন মানে কি? দেখো আমি দুটো কথা তোমাদের বলবো। এক হচ্ছে উষাকে ইংরেজিতে বলে ডন, এবং গোধূলি, বোঝো তো, বিকেলবেলা হয়, TWILIGHT, টয়লেটস। এই দুটোই কিন্তু প্রতিফলনের একটা দারুণ এক্সাম্পল। দেখো খেয়াল করে দেখো, সূর্য যখন তোমার মধ্য গগনে থাকে, তাই না, মনে করো সূর্য মধ্য গগনে আছে, তখন তুমি কি একদম পুরো আলো দেখতে পাও। এটা মনে করো পৃথিবী, হতে পারে এটা আমার পৃথিবী। এখন পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার জন্য, বুঝতে পারছো, মনে করো তুমি এখানটায় অবস্থান করছো, এখন সূর্য এইখানটাতে চলে গেছে, পশ্চিমে অস্ত যায় সূর্য, চলে যাওয়ার ফলে তোমার আলোটা এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, তোমার চোখে আসার কথা নয়, সূর্য ডুবে গেছে। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরও কিছুক্ষণ কিন্তু আমরা সূর্যটাকে দেখতে পাই, এবং একটা হালকা আলো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে বিকেলবেলা, যেটাকে আমরা গোধূলি বলি, ঠিক আছে। সেটা কেন হয় না, এইখানে দেখো ডাস্ট পার্টিকেল রয়েছে, পৃথিবীর চারদিকে ডাস্ট পার্টিকেল রয়েছে। এই যে আলোটা পড়ছে, বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে আমাদের চোখে আসছে, একটা হালকা আলো আমরা দেখতে পাচ্ছি, যাকে বলে টুইলিটস বা গোধূলি। একই রকমভাবে সকালবেলাও যখন সূর্য ঠিকঠাক ওঠেনি, অর্থাৎ সূর্য আমাদের দৃশ্যমান অবস্থায় আসেনি, এইখানটা এলে হয়তো দৃশ্যমান অবস্থা হবে, এখানে আসেনি, এখানে আছে, কিন্তু তা সত্ত্বেও দেখো আমাদের একটা বাতাসে, আমাদের পৃথিবীতে আচ্ছাদিত হয়ে রয়েছে যে বাতাস, সেই বাতাসে ইরেগুলার রিফ্লেকশন হওয়ার জন্য পৃথিবীময় আমাদের বাতাসে একটা হালকা আলো ছড়িয়ে পড়ছে, যেটাকে আমরা বলি ডন বা উষা, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল তোমাকে বলি যে ঘষা কাচ দেখবে, অনেক সময় ঘষা কাচ দেখবে, ঘষা কাচ কীরকম লাগে, সাদা লাগে, অমসৃণ লাগে না, কিন্তু ঘষা কাচের উপর যদি জল দাও, জলের মধ্যে ডোবাও, তাহলে ঘষা কাচ স্বচ্ছ হয়ে যায়, চকচকে হয়ে যায়। বুঝতে পারছো কেন হয় না? ঘষা কাচ দেখতে সাদা লাগে, এই কাচ যদি আমরা জলে ডোবাই তাহলে স্বচ্ছ হয়ে যায়। কেন? এর কারণ ঘষা কাচের উপরিতল অমসৃণ, তাই না, অমসৃণ তল থেকে কি হয়, ইরেগুলার রিফ্লেকশন হয়, তাই আমরা বিক্ষিপ্তভাবে আমাদের আলো চোখে পড়ে। কিন্তু যখনই আমরা ওটাকে জলের মধ্যে চুবোচ্ছি, জলের একটা পাতলা আস্তরণ ওই ঘষা কাচের উপরে পড়ে যাচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলনের বদলে নিয়মিত প্রতিফলন হতে শুরু করছে। মানে কি, যেহেতু একটা আস্তরণ ওই ঘষা কাচের উপরে পড়ে যাচ্ছে, তখন এই ইরেগুলার সারফেসটা বিকাম রেগুলার সারফেস। এই যে ইরেগুলার সারফেসটা রেগুলার সারফেস হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঘষা কাচকে ওই জন্যই মসৃণ লাগে। ক্লিয়ার হলো কি হলো না? রামধনু কী করে হয়? রামধনু কিন্তু আলোর রিফ্লেকশনের জন্য হয় না, আলোর রিফ্র্যাকশনের জন্য হয়, প্রতিসরণের জন্য হয়।
তো আমরা আজকে প্রতিফলনের ফার্স্ট আলোর পার্ট 1-এ এইটুকুই পড়লাম, এইটুকুই আমাদের ক্লাস হলো, একদম বেসিক মাধ্যমিক লেভেলের ক্লাস। এরপরে আমরা পড়ব প্রতিবিম্ব, কি পড়ব? ইমেজ। পার্ট 2-তে আমি কি পড়ব? পার্ট 2-তে ইমেজ পড়ব। পার্ট 3-তে কি পড়ব? গোলীয় দর্পণে ইমেজ, প্রতিবিম্ব, ঠিক আছে। পার্ট 4-এ কি পড়ব? প্রতিসরণ পড়ব। এভাবে আমরা, মনে হয় 8টাতে হবে না, পার্ট 10 অবধি আমাকে যেতে হবে। 10টা ক্লাস তো লাগবেই আলোটাকে সম্পূর্ণরূপে তোমাকে পড়াতে। 10 ঘন্টা ক্লাস তোমাকে আমি আসলে আশা করি করাতে পারবো। এই 10 ঘন্টা ক্লাসে তুমি ফুল আলো বুঝে যাবে। ক্লিয়ার হলো কি হলো না? তো এই ক্লাসগুলো ভালো লাগছে, কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করো। ওকে, এই দুটো নাম্বার, এটা অফিসিয়াল নাম্বার, এটা সেক্রেটারি নাম্বার, এই নাম্বারে ফোন করো। কোনো সমস্যা হলে, কিছু বলতে হলে করো, সাথে থাকো। হয়তো তোমাদের ফেস, আমার সুজিত স্যারের ফেস দেখতে পাচ্ছ না বলে সমস্যা হচ্ছে, কিন্তু এখানে ফেস দেখানো থেকে আঁকিবুকি দেখানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, খুব ভালো থাকো। পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম করে 10টা পার্টে 10 ঘন্টায় আমি তোমাদের আলোটা জলবৎ তরলং করে দেবো। কারণ সুজিত স্যার ইকোনমিক্স পড়ায়, সুজিত স্যার পলিটি পড়ায়, কিন্তু সত্যি হলো এই যে আমার সাবজেক্ট কিন্তু ফিজিক্স, এটা আমি সবচেয়ে ভালো জানি। ক্লিয়ার হলো? সাথে থাকো, ভালো থাকো। খাতা কলমে পড়ছি, কিছু মনে করো না, কষ্ট হচ্ছে। ওকে, টাটা, বাই।